সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কুলসুম বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা রইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সরকারি অর্থ ব্যবস্থা অর্থাৎ পাবলিক ফাইন্যান্সের কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। আজকের শিখন ফল অর্থাৎ আজকের ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবে সে বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের উৎস এবং পণ্য করের সুবিধা অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষ করের সুবিধাগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা লাভ করতে পারবে। আমরা গত ক্লাসে সরকারি আয়ের ধারণা এবং সরকারি আয়ের খাতসমূহ সম্পর্কে আলোচনা করেছি। তা তোমরা এই বিষয় সম্পর্কে ধারণা লাভ করেছো। তা সরকারি আয় সম্পর্কে তোমরা জানো যে সরকারি আয় হচ্ছে একটি দেশের সরকার একটি দেশের অর্থাৎ কল্যাণময় রাষ্ট্র পরিচালনার জন্য দেশের দৈনন্দিন কার্যাবলী, প্রশাসনিক কার্যাবলী, আর্থ সামাজিক উন্নয়ন, সর্বোপরি টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে থাকে। অর্থাৎ এই লক্ষ্যে তার অনেক ব্যয় হয়ে থাকে। এই ব্যয়গুলো বিভিন্ন উৎস থেকে সরকার সংগ্রহ করে থাকে। অর্থাৎ যে বিভিন্ন উৎস থেকে সরকার এই ব্যয়গুলো বহনের জন্য বা মেটানোর জন্য যে আয়ের সংস্থান করে থাকে সেটি হচ্ছে সরকারি আয়। সরকারি আয়ের কতগুলো খাত রয়েছে, সেই খাতগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। যেমন কর রাজস্ব, আরেকটি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। এছাড়া আরেকটি আছে বিশেষ কর। এই খাতগুলো থেকে সাধারণত সরকার আয়ের সংস্থান করে থাকে। আমরা গত ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে জেনেছি যে সরকার কর রাজস্বগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, আর কর বহির্ভূত খাতের মধ্যে রয়েছে ফি, সরকারি বাণিজ্যিক আয়, তারপর সরকারি ঋণ, এছাড়াও সরকার বিভিন্ন জরিমানা, বাজেয়াপ্ত, নোট ছাপানো, বিদেশ থেকে অনুদান, সাহায্য ইত্যাদির মাধ্যমেও সরকার আয়ের সংস্থান করে থাকে। আমরা গত ক্লাসে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা বাংলাদেশ সরকারের আয়ের উৎস এবং পণ্য করের সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। বাংলাদেশ সরকারের আয়ের উৎস। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। যেমন জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কিছু খাত থেকে সরকার আয়ের সংস্থান করে থাকে। আবার জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কিছু উৎস থেকেও সরকার আয়ের সংস্থান করে থাকে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে এখন বিস্তারিত জানব। প্রথমত কতগুলো ভাগ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত, কতগুলো খাত আছে সেই খাতগুলো থেকে সরকার আয়ের সংস্থান করে থাকে। যেমন আয়কর। আয়কর হচ্ছে যে কোনো দেশের সরকারের আয়ের একটি বড় উৎস। বাংলাদেশ সরকারেরও আয়ের একটি বড় উৎস হচ্ছে আয়কর। সাধারণত ব্যক্তির আয়ের উপর যে কর ধার্য করা হয় সেটা কি বলা হয়?
আয়কর। বাংলাদেশে সরকার জনগণের উপর তাদের আয়ের একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে আহ, একটি নির্দিষ্ট হারে কর প্রদান করতে হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট হারে কর ধার্য করা হয়। এই করকে বলা হয় আয়কর। সাধারণত দেখা যায় বাংলাদেশের পুরুষদের ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা বার্ষিক আয় যদি কোনো পুরুষের 2.5 লক্ষ টাকা থাকে তাহলে তাকে আয়কর প্রদান করতে হয়। মহিলাদের ক্ষেত্রে 3 লাখ বার্ষিক আয় যদি 3 লাখ টাকা হয় তাহলে তাকে আয়কর প্রদান করতে হয়। অর্থাৎ বাংলাদেশে যে আয়কর ধার্য করা হয় সেটি সাধারণত প্রগতিশীল, অর্থাৎ যার যত বেশি আয় তাকে বেশি হারে কর প্রদান করতে হয়। অর্থাৎ ব্যক্তির আয়ের উপর যে করটা ধার্য করা হয় সেটি হচ্ছে আয়কর। আর আয়করের মাধ্যমে বাংলাদেশ সরকার প্রচুর অর্থ সংগ্রহ করে থাকে। 2, মূল্য সংযোজন কর, যেটি আমরা মূল্য সংযোজন কর বলতে সাধারণত আমরা বুঝি ব্যাট, যার ইংরেজি শব্দ হচ্ছে ব্যাট। ব্যাট শব্দটি আমাদের কাছে খুবই একটি পরিচিত শব্দ। ব্যাটের মাধ্যমে সরকার প্রতি বছর যথেষ্ট আয় সংগ্রহ করে থাকে। অর্থাৎ বাংলাদেশের কর রাজস্বের একটি নতুন সংযোজন হচ্ছে মূল্য সংযোজন কর। এই মূল্য সংযোজন করের মাধ্যমে সরকার প্রতি বছর অনেক অর্থ সংগ্রহ করে থাকে। বাংলাদেশে এ পর্যন্ত 30টি পণ্যের উপরে এই মূল্য সংযোজন কর অর্থাৎ ব্যাট সংযোগ করা হয়েছে। ভবিষ্যতে এর সম্প্রসারণ আরো বৃদ্ধি পাবে। 3, আমদানি শুল্ক। আমদানি পণ্যের উপর যে শুল্ক বা কর ধার্য করা হয় সেটাকে বলা হয় আমদানি শুল্ক। বাংলাদেশের জনগণের চাহিদা মেটানোর জন্য অনেক পণ্য বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। সেই আমদানিকৃত পণ্যের উপরে যে কর ধার্য করা হয় সেটিই হচ্ছে মূলত আমদানি শুল্ক। এই আমদানি শুল্ক ভারত সরকার প্রচুর অর্থ সংগ্রহ করে থাকে। রপ্তানি শুল্ক, রপ্তানি পণ্যের উপর অর্থাৎ দেশের উৎপাদিত পণ্য যখন বাইরের কোনো দেশে পাঠানো হয় সেই পণ্যের উপর যে করটা ধার্য করা হয় সেটাকে বলা হয় রপ্তানি শুল্ক। রপ্তানি শুল্ক বাবদ সরকার প্রতি বছরই অনেক অর্থ সংগ্রহ করে থাকে। আবগারি শুল্ক, আবগারি শুল্ক বলতে বোঝানো হয় যে পণ্যগুলো দেশে উৎপাদন হয় এবং দেশে ব্যবহৃত হয় সেই সমস্ত পণ্যের উপর যে করটা আরোপ করা হয় সেটাই হচ্ছে আবগারি শুল্ক। আবগারি শুল্ক বাবদ সরকার প্রতি বছর অনেক অর্থ সংগ্রহ করে থাকে বা অর্থের সংস্থান হয়ে থাকে। আরেকটি হচ্ছে সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক বলতে বোঝানো হয় যে পণ্যের উপর আমদানি বা রপ্তানি শুল্ক এবং আবগারি শুল্ক আরোপ করার পরও যদি কিছু অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় সেটাকে বলা হয় সম্পূরক শুল্ক। অনেক সময় সরকার তার আয় বৃদ্ধির জন্য কিছু কিছু পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে থাকে। এই ধরনের শুল্ককে বলা হয় সম্পূরক শুল্ক। তাহলে আমরা কতগুলো এখানে 6টি কর সম্পর্কে বা সরকারি আয়ের উৎস সম্পর্কে আমরা জানলাম, যে বিষয়গুলো এগুলো জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। এছাড়াও আরো কিছু সরকারি আয়ের উৎস রয়েছে, সেগুলো হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত করসমূহ, যেমন মাদক শুল্ক। মাদক শুল্ক হচ্ছে বিভিন্ন নেশা জাতীয় পণ্যের উপর যে শুল্কটা আরোপ করা হয় তাকে বলা হয় মাদক শুল্ক। মাদক শুল্ক আরোপের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে এগুলো বেশি এই সব পণ্যের উপর বেশি হারে কর আরোপ করা হলে এসব পণ্যের প্রতি মানুষের চাহিদা বা আগ্রহ আস্তে আস্তে কমে যাবে, এতে সামাজিক কল্যাণ আসবে। এ বাবদও সরকার প্রচুর অর্থ সংগ্রহ করে থাকে। যানবাহন কর, যানবাহন রেজিস্ট্রির জন্য সরকার কর ধার্য করে থাকে। যানবাহনের রেজিস্ট্রি বাবদ যে কর, এটিও সরকারের একটি বিশাল আয়ের উৎস। ভূমি রাজস্ব, ভূমি রাজস্ব সরকারি আয়ের আরেকটি উৎস। যেমন ভূমি ব্যবহারের জন্য সরকারকে রাজস্ব দিতে হয়, অর্থাৎ খাজনা দিতে হয়, এটি ভূমি রাজস্ব হিসাবে পরিচিত। আরেকটি হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প। বিভিন্ন দলিলপত্রে স্ট্যাম্প ব্যবহার করা হয়ে থাকে, সেই স্ট্যাম্পের কিন্তু ফি দিতে হয়। ফি বাবদও সরকার প্রচুর অর্থ সংগ্রহ করে থাকে। বিদ্যুৎ শুল্ক,
বিদ্যুতের উপর যে শুল্ক আরোপ করা হয় সেটাকে বলা হয় বিদ্যুৎ শুল্ক। এ বাবদও সরকার প্রচুর অর্থ সংগ্রহ করে থাকে। এছাড়া কর বহির্ভূত কিছু রাজস্ব বাংলাদেশ সরকার সংগ্রহ করে থাকে, যেমন সুদ। সরকার বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে, সেই ঋণের বিপরীতে সুদ পেয়ে থাকে, সেটিও সরকারের আয়ের একটি অন্যতম উৎস। সাধারণ প্রশাসন, সাধারণ প্রশাসন সেবার মাধ্যমেও সরকার জনগণকে প্রশাসনিক সেবা দানের মাধ্যমেও কিন্তু বিভিন্ন ফি আদায় করে, যা সরকারের আয়ের একটি অন্যতম উৎস। এছাড়া রয়েছে জরিমানা ও দণ্ড। জরিমানা, বিভিন্ন প্রকার জরিমানা এবং দণ্ড বাবদ যে অর্থ পাওয়া যায় সেটিও সরকারি আয়ের একটি অন্যতম উৎস। যারা আইন অমান্য করে বা বিভিন্ন ধরনের আদালত কর্তৃক জরিমানা দেওয়া হয়, সেগুলো সরকারি আয়ের বা সরকারি কোষাগারে জমা হয়। এগুলো সরকারি আয়ের একটি অন্যতম উৎস। অর্থনৈতিক সেবা, অর্থনৈতিক সেবা বলতে সরকার বিভিন্ন ধরনের অর্থনৈতিক সেবা দিয়ে থাকে। যেমন এই সেবার মাধ্যমে সরকার প্রতি বছর অনেক অর্থ সংগ্রহ করে থাকে। যেমন সরকার বিভিন্ন ধরনের সুবিধা প্রদানের মাধ্যমে আয় করে থাকে। এগুলোর মধ্যে হচ্ছে পর্যটন, ব্যাংকিং, ভ্রমণ ও সেবা উল্লেখযোগ্য। যেমন আমদানি রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত ফিস, বাণিজ্য সংস্থা ও কোম্পানি সমূহতে প্রাপ্ত রেজিস্ট্রেশন ফিস, বীমা আইনের আওতায় প্রাপ্তি এবং সমবায় সমিতির সমূহের অডিট ফিস, সমবায় সমিতি রেজিস্ট্রেশন ও নবায়ন ফিস ইত্যাদি সেবা প্রদানের মাধ্যমে যে ফিস সরকার গ্রহণ করে থাকে, সেগুলো সরকারি আয়ের উৎস। এছাড়া রয়েছে ভাড়া ও ইজারা। সরকার অনেক সময় সরকারি সম্পত্তি ভাড়ার মাধ্যমে আয় করে থাকে। যেমন সরকার তার সম্পত্তি ভাড়া ও ইজারা দেওয়ার মাধ্যমে সরকার অনেক অর্থ, প্রতি বছর অনেক অর্থ সংস্থান করে থাকে। এছাড়াও আরো রয়েছে টুল লেভি। টুল লেভির মাধ্যমে, অর্থাৎ কোনো স্থাপনা ব্যবহারের জন্য জনগণ যে ফি সরকারকে প্রদান করে, সেটি হচ্ছে টুল। বিভিন্ন ধরনের সেতু, ব্রিজ ব্যবহারের জন্য টুল দিতে হয়, সেগুলো সরকারের আয়ের উৎস। অর্থাৎ সরকার এই খাত থেকে প্রচুর অর্থ অর্জন করে থাকে। রেলওয়ে, রেলওয়ে সরকারি আয়ের একটি উৎস হলেও এই খাতে প্রায়ই ঘাটতি থাকে। রেলওয়ে সেবাকে সম্প্রসারণ, আধুনিকায়নের ফলে বর্তমানে এই খাতে মুনাফার পরিমাণ কিছুটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ রেলের উন্নত ব্যবস্থা এবং সম্প্রসারণের কারণে কিছুটা মুনাফা বৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডাক বিভাগ, দেশের ডাক বিভাগ সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটিও সরকারি আয়ের একটি অন্যতম উৎস, কিন্তু এ খাতে প্রায়ই ঘাটতি থাকে। তবে বর্তমানে ডাকা বিভাগ নানামুখী সেবা প্রদান কর্মসূচি গ্রহণ করায় 2001-2002 সাল হতে এ খাতে আয় প্রবাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তার ও টেলিফোন, তার ও টেলিফোন ব্যবস্থা সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটি সরকারি আয়ের আরো একটি উৎস। বর্তমানে সরকার এই খাতে প্রতিযোগিতামূলকভাবে কিছু বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে সেবা সম্প্রসারণ করায় সরকার রাজস্ব পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। রেজিস্ট্রেশন, দলিলপত্র রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন ফি এবং মামলা মোকদ্দমার জন্য কোর্ট ফি প্রদান করতে হয়। এতেও সরকারের যথেষ্ট আয় হয়ে থাকে। বন, বন থেকেও সরকার প্রতি বছর অনেক অর্থ অর্জন করে থাকে, কারণ এই বন থেকে যে কাঠ, বাঁশ, জ্বালানি, মধু, মোম ইত্যাদি বনজ সম্পদ বিক্রির মাধ্যমে সরকার প্রতি বছর অনেক অর্থ অর্জন করে থাকে। প্রতিরক্ষা বাবদ
প্রাপ্তি। আমরা জানি আমাদের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী রয়েছে। এগুলো প্রতি বছর জাতিসংঘের বিভিন্ন মিশনে অংশগ্রহণ করে। এ বাবদও সরকার আর অনেক অর্থ সংগ্রহ করে থাকে বা অনেক অর্থ লাভ করে থাকে। এগুলো প্রতিরক্ষা খাত থেকে সরকারের আয় বা প্রাপ্তি। এই বিষয়গুলো থেকে বাংলাদেশ সরকার প্রতি বছরই অনেক আয় করে থাকে, কিন্তু এই আয়ের পরিমাণ যথেষ্ট না হওয়ায় বাংলাদেশ সরকারকে কোনো কোনো সময় বিদেশি ঋণ, সাহায্য, দান, অনুদান এসবের উপরও কিন্তু নির্ভর করতে হয়। তাছাড়া বাংলাদেশ সরকারের আয় বৃদ্ধির জন্য কতগুলো ব্যবস্থা যদি গ্রহণ করা যায় তাহলে বাংলাদেশ সরকারের আয় আরও বৃদ্ধি করা যাবে। যেমন করের ভিত্তি যদি সম্প্রসারণ করা যায় তাহলে বাংলাদেশ সরকারের আয় বৃদ্ধি পাবে। এছাড়া অনুৎপাদনশীল খাতে ব্যয় পরিহার করে উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধির মাধ্যমেও কিন্তু সরকারের আয়ের পরিমাণ বৃদ্ধি করা যায়। দুর্নীতিমুক্ত প্রশাসন প্রবর্তনের মাধ্যমেও সরকার আয় বৃদ্ধি করতে পারে। এছাড়া সরকারি ও বেসরকারি প্রশাসনে মেধার ভিত্তিতে যদি নিয়োগ করা হয় এর ফলে অপচয় হ্রাস পাবে এবং নির্ধারিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। এছাড়াও দেশীয় পরিকল্পনাবিদকে পরিকল্পনা প্রণয়নে নিয়োগ দিতে হবে। যদি দেশীয় পরিকল্পনাবিদকে নিয়োগ দেওয়া হয় ফলে বৈদেশিক ঋণের অপ্রয়োজনীয় ব্যবহার হ্রাস পাবে, অর্থাৎ অপচয় রোধ হবে। আবার যে যে শিল্প প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে লোকসান হচ্ছে সেগুলো যদি ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা যায় তাহলে ভর্তুকি অনেকটা হ্রাস পাবে। এছাড়া দক্ষ মানব সম্পদ যদি গড়ে তোলা যায় তাহলেও সরকারের আয় অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পাবে এবং সরকারের আয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ যদি বিদ্যমান থাকে বা সরকার যদি দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সে ধরে রাখতে পারে তাহলে উৎপাদন, কর্মসংস্থান, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। এর ফলে সরকারের আয়ের পরিমাণও কিন্তু প্রসারিত হবে। এভাবে সরকারের আয়ের পরিমাণও কিন্তু বৃদ্ধি করা যায়। এগুলি হচ্ছে সরকারি আয়ের বৃদ্ধির উপায়সমূহ। তাহলে শিক্ষার্থীরা আমরা বাংলাদেশ সরকারের আয়ের অনেকগুলো উৎস সম্পর্কে জানলাম। যেমন জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কিছু খাত থেকে সরকার অনেক অর্থ সংগ্রহ করে থাকে এবং রাজস্ব বোর্ড আর বহির্ভূত অনেক উৎস বহির্ভূত করসমূহতেও কিন্তু সরকার অনেক অর্থ সংগ্রহ করে থাকে। এছাড়াও বিভিন্ন করের মাধ্যমেও সরকার আয় করে থাকে। তাহলে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু প্রশ্ন আসবে এই সরকারি আয়ের বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ আলোচনা করো। প্রয়োগ এবং উচ্চতার দক্ষতায় এ ধরনের প্রশ্ন থাকতে পারে। তাহলে তোমরা এই পয়েন্টগুলো এই বিষয়গুলো ভালো করে মনে রাখবে, তাহলে বিস্তারিত লিখতে পারবে। এখন আসো আমরা পণ্য করের সুবিধা সম্পর্কে বিস্তারিত জানব। পণ্য কর বলতে বোঝানো হয় পণ্যের উপরে বা দ্রব্য বা সেবার উপরে যে করটা আরোপ করা হয় সেটাকেই বলা হয় পণ্য কর, অর্থাৎ এটি পরোক্ষ কর। পণ্য কর হচ্ছে পরোক্ষ কর। আমরা জানি যে করের প্রাথমিক বার এক ব্যক্তি এবং চূড়ান্ত বার অন্য ব্যক্তি বহন করে সেটাকেই বলা হয় পরোক্ষ কর। ঠিক পণ্য কর একটি পরোক্ষ কর, অর্থাৎ এই করের আপাত বার এক ব্যক্তি এবং চূড়ান্ত বার অন্য ব্যক্তি বহন করে। এ করের কিছু সুবিধা রয়েছে। এই সুবিধাগুলো হচ্ছে জনপ্রিয়তা। এ কর সকলের কাছে জনপ্রিয়, কারণ এই করের বোঝা একজন ভোক্তা বা একজন ক্রেতা যখন বহন করে সে বুঝতেই পারে না সে যে কর প্রদান করছে, কারণ এই করটা পণ্যের দামের মধ্যে সংযুক্ত থাকে। তাই পণ্য ক্রয়ের সাথে সাথে কিন্তু ভোক্তা এই কর প্রদান করছে, ফলে সে বুঝতেই পারে না সে যে কর প্রদান করছে। তাই এই করটি সকলের কাছে খুবই জনপ্রিয়। সর্বজনীনতা।
সাধারণত দ্রব্য ও সেবার উপর পণ্য কর আরোপ করা হয়। ওইসব দ্রব্য ও সেবা ধনী দরিদ্র সকলেই ভোগ করে। সকল শ্রেণীর ভোক্তা কম বেশি কর দিতে বাধ্য হয়। এজন্য এটাকে বলা হয় সর্বজনীনতা। কারণ এখানে যে যত পণ্য ভোগ করবে সে তত পরিমাণ কর দিবে। অর্থাৎ ধনী গরিব নির্বিশেষে সকলেই পণ্য ভোগের সাথে সাথে তাদেরকে এই করটা প্রদান করতে হয়। ফাঁকির প্রবণতা রোধ। এই করের কোনো ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা বা ফাঁকি দেওয়া যায় না। অর্থাৎ যখনই একজন ভোক্তা পণ্য ভোগ করবে তখনই সে এই করের বোঝা সে বহন করবে বা কর সে প্রদান করে। তাই এই করের ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে না, অর্থাৎ ফাঁকি দেওয়া যায় না। স্থিতিস্থাপকতা। এই কর স্থিতিস্থাপক। সরকার প্রয়োজন হলে এই করের হার বৃদ্ধি করে সরকার আয়ের পরিমাণ বৃদ্ধি করতে পারে। আবার অর্থাৎ সরকারের আয়ের পরিবর্তন করতে পারে এই করের পরিমাণ বৃদ্ধি এবং হ্রাসের মাধ্যমে। এই জন্য এই করকে বলা হয় স্থিতিস্থাপক। করদাতার সুবিধা। পণ্য কর করদাতার অজ্ঞাতসারে বা অর্থাৎ অজান্তে অল্প অল্প করে আদায় করা হয়। তাছাড়া করদাতাকে হিসাব রাখার কোনো ঝামেলা ভোগ করতে হয় না, তাই এই কর প্রদান সুবিধাজনক। অর্থাৎ আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে প্রত্যক্ষ কর কিন্তু অর্থাৎ প্রত্যক্ষ কর যেমন আয়কর, আয়ের হিসাব করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে বা অফিসে সেই করগুলো করের টাকা জমা দিতে হয়। অর্থাৎ হিসাব নিকাশের একটি বিষয় থাকে, তাই এটা কিন্তু একটু ঝামেলা। কিন্তু এই পণ্য কর এই জন্যই সুবিধা, কারণ এটা কোনো হিসাব রাখার কোনো ঝামেলা এখানে নেই। তাই করদাতার জন্য এটি অনেক সুবিধাজনক। সামাজিক কল্যাণ। এই করের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সিগারেট, মদ, গাঁজা, হেরোইন, আফিম প্রভৃতি ক্ষতিকারক দ্রব্যের উপর অত্যাধিক পরিমাণে কর আরোপ করে। ফলে এতে এই পণ্যগুলোর ভোগ হ্রাস পায় এবং সামাজিক কল্যাণ সাধন করা যায়। এছাড়া আরো কিছু সুবিধা রয়েছে পণ্য করের, যেমন রাজস্ব আদায় বৃদ্ধি। যে সকল দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক, অর্থাৎ যে পণ্যগুলো নিত্য প্রয়োজনীয়, যেগুলোর চাহিদা ইচ্ছে করলেই একজন ভোক্তা হ্রাস করতে পারে না, সেগুলোকে বলা হয় অস্থিতিস্থাপক দ্রব্য। সেসব পণ্যের উপর অধিক হারে পরোক্ষ কর ধার্য করে রাজস্ব সংগ্রহ করা যায়। তাই পণ্য কর রাজস্ব আদায় বৃদ্ধির একটি অন্যতম উৎস। সমতা। ধনীরা বিলাসজাত দ্রব্য এবং গরিবরা নিম্নমানের দ্রব্য ভোগ করে সাধারণত। তাই বিলাসজাত দ্রব্যের উপর পরোক্ষ কর বেশি হারে বা উচ্চ হারে আরোপ করা হয় এবং নিম্নমানের পণ্যের উপর কম হারে কর আরোপের মাধ্যমে সমাজের ধনী গরিবদের মধ্যে সম্পদ বন্টনের একটা সমতা স্থাপন করা যায়। অর্থাৎ এই পণ্য করের আরেকটি অন্যতম সুবিধা হচ্ছে ধনী দরিদ্রের মধ্যে সমতা স্থাপনের একটি অন্যতম ব্যবস্থা। অর্থনৈতিক উন্নয়ন। উন্নয়নশীল দেশগুলোতে যে পণ্য করের মাধ্যমে এই উন্নয়ন কাজের জন্য প্রয়োজনীয় অর্থের উল্লেখযোগ্য অংশ কিন্তু সংগ্রহ করতে পারে। এছাড়া সংরক্ষণ নীতি অনুসরণ করে দেশীয় শিল্পের বিকাশ এবং উন্নয়ন সাধনও করা যায়। অর্থাৎ যে শিল্পগুলো নতুন উদয়মান, সেই শিল্পগুলো ওর উপর কম হারে কর আরোপ করে বাইরের কোনো দেশ থেকে যদি ওই পণ্য আমদানি করা হয়, সেই পণ্যের উপর বেশি হারে কর আরোপ করে দেশীয় পণ্যকে বিকাশের সুযোগ করার মাধ্যমেও কিন্তু এই কর আরোপ করা যায়। তাই আমরা বলতে পারি যে পণ্য করের অনেক সুবিধা রয়েছে। এই কর অনিশ্চিত, পূর্ব থেকেই জানা যায় না যে এ করের মাধ্যমে কি পরিমাণ রাজস্ব আদায় হবে। ধনী দরিদ্র সবাই কিন্তু
এই কর দিতে হয় বিধায় সামাজিক অসমতা তৈরি করে। কিছু কিছু অসুবিধাও কিন্তু রয়েছে। ভোক্তার ভোগ উদ্বৃত্ত হ্রাস পায়, আয় বৈষম্য বৃদ্ধি করে। এই কর আদায় করা ব্যয়বহুল, সামগ্রিক চাহিদা হ্রাসের ফলে আয় ও কর্মসংস্থান হ্রাস পায়, বাণিজ্যের গতি ব্যাহত হয়। আবার দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধির কারণে রপ্তানির পরিমাণ হ্রাস পায় এবং নাগরিক চেতনা জাগ্রত করে না। কিছু কিছু অসুবিধা থাকলেও পণ্য করের সুবিধাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি। তাহলে শিক্ষার্থীরা আমরা পণ্য করের সুবিধা সম্পর্কে জানলাম, অর্থাৎ পরোক্ষ করের সুবিধা। পরোক্ষ করের সুবিধা এবং অসুবিধা দুটিই রয়েছে, তবে সুবিধা অসুবিধার তুলনায় সুবিধাই বেশি। শিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন আসতে পারে পণ্য করের সুবিধার উপর ভিত্তি করে প্রয়োগ উচ্চতর দক্ষতায়, তাই এই প্রতিটি পয়েন্টের উপর ভিত্তি করে আলোচনা করার চেষ্টা করবে, তাহলে উত্তরটি সঠিক এবং সুন্দর হবে। শিক্ষার্থীরা আজকে আমরা তাহলে অনেকগুলো বিষয় সম্পর্কে জানলাম, যে বাংলাদেশ সরকারের বিভিন্ন আয়ের খাতসমূহ সম্পর্কে জানলাম এবং পণ্য কর অর্থাৎ পরোক্ষ করের সুবিধা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তোমাদের এই বিষয়গুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলোর উপর তোমাদের ভিত্তি করে অনেক এমসিকিউ, তোমার অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসতে পারে। তাই প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে বুঝে বুঝে পড়তে হবে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ এবং মনোযোগ সহকারে পড়বে। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা আবার নতুন কিছু বিষয় সম্পর্কে জানব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রইল। সবাইকে ধন্যবাদ।